প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের আমরা জলের ক্ষরতা দূরীকরণে রেজিনের ব্যবহার কিভাবে হয় এবং এর রেজিনের মধ্যে কি ধরনের বিক্রিয়া ঘটে বা কিভাবে এই প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট হয় সেটা আমরা আলোচনা করব একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই আমাদের যে এখানে যে চিত্রটি রয়েছে, দেখো এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন রেজিনের উপস্থিতিতে কিন্তু ক্ষরতা দূরীকরণ করা হয়। এই একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্য দিয়ে করা হয়, ঠিক আছে। তো এখানে জলের ক্ষরতা মূলত দুই প্রকার হয়, এটা আমরা সকলে জানি যে জলের ক্ষরতা দুই প্রকার। এক হচ্ছে স্থায়ী ক্ষরতা, দ্বিতীয়ত হচ্ছে অস্থায়ী ক্ষরতা, ঠিক আছে। এবার অস্থায়ী ক্ষরতার মূল কারণ হচ্ছে বাইকার্বনেট লবণ থাকবে, এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতার মূল কারণ। আর স্থায়ী ক্ষরতার মূল কারণ হচ্ছে ক্লোরাইড, সালফাইড এই লবণগুলো উপস্থিত থাকবে। কার থাকবে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুর। ক্লিয়ার? এই সমস্ত ধাতুর যদি ক্লোরাইড বা সালফাইড লবণ উপস্থিত থাকে সেই ক্ষেত্রে স্থায়ী ক্ষরতা, আর যদি বাইকার্বনেট লবণ থাকে সেই ক্ষেত্রে অস্থায়ী ক্ষরতা। তো অস্থায়ী ক্ষরতা প্রায় 90% তোমার কমপ্লিট হয়ে যাবে যদি ফুটিয়ে আমরা জলটাকে ব্যবহার করি, কিন্তু কিছু ক্ষেত্রে রয়ে যায়। যাই হোক, স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে কিন্তু আমরা ফুটিয়ে কিন্তু পুরোটা করতে পারবো না বা কিছু পরিমাণও করতে পারবো না। এই ক্ষেত্রে স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে আমরা রেজিনের ব্যবহার করি। তো সেই রেজিন সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব কিভাবে রেজিনটি কাজ করবে, ঠিক আছে। তো এইখানে দেখো দুটো রেজিন থাকবে মূলত, একটা হচ্ছে ক্যাটায়নিক রেজিন আর একটা হচ্ছে অ্যানায়নিক রেজিন। তো প্রথমে ক্ষরজল আসবে, ক্ষরজল এসে ক্যাটায়ন রেজিনে যাবে, তারপর সেইখান থেকে যাবে অ্যানায়ন রেজিনে, তারপর যে জলটা আমরা পাবো সেইটা সফট ওয়াটার বা বিশুদ্ধ জল হিসেবে আমরা পেয়ে যাব, ক্ষরমুক্ত জল, ক্ষরতামুক্ত জল, ঠিক আছে। এবারে আসছে দেখো, এবার আমাদের দুটো বিষয় জেনে নিতে হবে যে তোমার ক্যাটায়ন বিনিময় রেজিন, অ্যানায়ন বিনিময় রেজিন কি, ঠিক আছে। তো দুটো জিনিস জেনে নাও। ক্যাটায়ন বিনিময় রেজিনটি হচ্ছে তোমার ক্যাটায়ন বিনিময় যে রেজিন, যেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এটা প্রথম করে দিচ্ছি, আর এটা সেকেন্ড, এটা অ্যানায়ন বিনিময়কারী রেজিন। প্রথম ক্যাটায়ন বিনিময়কারী যে রেজিন সেটা হচ্ছে কৃত্রিমভাবে সংশ্লেষিত জটিল জৈব অণু অতিকায় হাইড্রোকার্বন কাঠামোর সঙ্গে যুক্ত আম্লিক গ্রুপ। আম্লিক গ্রুপ বলতে যে COO গ্রুপ, অ্যাসিডিক গ্রুপ, তারপর হচ্ছে SO3H গ্রুপ, এই গ্রুপগুলো যুক্ত থাকবে। তাহলে আমরা ক্যাটায়ন বিনিময় রেজিনকে আমরা সাংকেতিকভাবে লিখতে পারি যে RCOOH বা RSO3H, ঠিক আছে, এইভাবে যে লিখেছি, এটা ক্যাটায়ন বিনিময় রেজিনকে ইন্ডিকেট করে। আর অ্যানায়ন বিনিময় রেজিন হচ্ছে কি? অ্যানায়ন বিনিময় রেজিন হচ্ছে কৃত্রিমভাবে সংশ্লেষিত জটিল জৈব অণু যাতে অতিকায় হাইড্রোকার্বন কাঠামোর সাথে ক্ষারীয় OH আয়ন উপস্থিত থাকে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রূপে অবস্থান করে, অর্থাৎ RNH3 প্লাস এবং OH মাইনাস হিসেবে। এটাকে বলবো আমরা অ্যানায়ন বিনিময়কারী রেজিন, ঠিক আছে। দুটো রেজিন সম্পর্কে আমরা জানলাম। এবার এই দুটো রেজিন কিন্তু এইভাবে চিত্র অঙ্কন করে তোমাদের দেখিয়েছি যে প্রথম রেজিনে কি হয়, ক্ষরজল প্রবেশ করবে, তারপর সেই জলটি এইখান ক্যাটায়ন বিনিময় রেজিনের মধ্য দিয়ে বেরিয়ে গিয়ে আবার সেটা চলে যাবে তোমার অ্যানায়ন বিনিময়কারী রেজিনে, সেখানে এসে পিউরিফাই হয়ে শেষ পর্যন্ত মুক্ত আয়নমুক্ত জল আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। তো প্রসেসের ভেতরে যে রিয়াকশানগুলো সেগুলো আমরা একটা একটা করে দেখে নেব। প্রথমেই আমরা আসছি ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কি ঘটনা ঘটে। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের ক্ষেত্রে প্রথমেই যে ক্ষরজল প্রবেশ করে, ক্ষরজল এলো এবং ক্ষরজলে থাকা যে ক্যাটায়নগুলো
ক্যালসিয়াম 2+, Mg2+, এই আয়নগুলো যে উপস্থিত থাকে, সেই আয়নগুলো তোমার ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের উপস্থিতিতে একটা জটিল যৌগ গঠন করবে এবং H+ দেবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আরটাকে হাইড্রোকার্বন বলবো, আর অ্যাসিডিক গ্রুপ হিসেবে SO3H নিয়েছি, এটাকে আমরা COOHও নিয়েও করতে পারি। তো পরের স্টেপে আমরা দেখাচ্ছি, দুটাই দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এইখানে দেখো ক্যাটায়নটাকে কি করলো, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ক্যাটায়নটিকে ধরে নিল, ধরে নিয়ে সেটা একটা যৌগ হিসেবে তোমার অধক্ষিপ্ত হয়ে যাবে এবং জলে H+ দিয়ে দিবে। ঠিক আছে, পরবর্তী স্টেপে তো এখানে আরেকটা জিনিস বলে দিই, যে পরিমাণ তোমার জল এখানে আসছে সেই পরিমাণ জল কিন্তু অ্যানায়ন বিনিময় রেজিনে যাবে না, কিছুটা পরিমাণ তোমার অশুদ্ধি থাকবে। সেই অশুদ্ধিগুলো বা এই যে যৌগগুলো উৎপন্ন হলো সেটা তো রয়েছে, তার সাথে সাথে কিছু অশুদ্ধি এই যে গ্রাভেলস দেওয়া থাকে, এই গ্রাভেলসের মধ্য দিয়ে পিউরিফাই হয়ে কিন্তু কিছুটা চলে যাবে ক্যাটায়ন বিনিময় অ্যানায়ন বিনিময় রেজিনে, আর কিছুটা উচ্ছিষ্ট হিসেবে অশুদ্ধি হিসেবে সেটা বাইরে পড়ে যাবে, সেটা আলাদা করে সরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এইখানে দেখো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে আমরা ক্যাটায়ন বিনিময় রেজিনে যে সমস্ত বিক্রিয়াগুলো হয় সেগুলো দেখেছি। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর আসছি ক্যাটায়ন বিনিময়কারী রেজিন যৌগ গঠন করলো H+ এবং Cl- হিসেবে এখানে অবস্থান করলো। ঠিক আছে, এরপর যদি আমরা অ্যাসিড গ্রুপকে COOH নিই, সেই ক্ষেত্রে বিক্রিয়া কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং RCOOH বিক্রিয়া করে CaRCOO এর হোল 2 উৎপন্ন করলো এবং এই ক্ষেত্রেও H+ Cl- উৎপন্ন করবে। MgCl2 এর ক্ষেত্রেও একই রকম H+ Cl2- উৎপন্ন করবে এবং যেটা অবশিষ্ট যৌগ হিসেবে রয়ে গেল সেটা কিন্তু এখানে রয়ে যাবে, সেটা আর এই জলের মধ্যে থাকবে না। ঠিক আছে, তারপরে দেখো অ্যানায়ন বিনিময়কারী রেজিনের ক্ষেত্রে কি হয়, অ্যানায়ন বিনিময়কারী রেজিনে যে জল যেটা পাচ্ছি আমরা, ঠিক আছে, প্রথম ধাপের পর যে জলটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ক্যাটায়ন মুক্ত হয়ে যায়, অর্থাৎ যে জলটা এই দিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ক্যাটায়ন মুক্ত, অর্থাৎ এখানে কোনো রকমের ক্যাটায়ন থাকে না, শুধুমাত্র অ্যানায়ন থাকবে। ঠিক আছে, তো ক্যাটায়নটাকে ক্যাটায়ন বিনিময় রেজিন কি করে, ওটাকে ট্র্যাপড করে নেয়, ধরে নেয়। তাহলে এখানে অ্যানায়নটাই শুধুমাত্র জলের মধ্যে থাকবে, সেই জলের মধ্যে থাকা অ্যানায়নটাকে কে ট্র্যাপড করবে বা ধরে নেবে, মুক্ত করবে, সেটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন। তো এই ক্ষেত্রে অ্যানায়ন বলতে ক্লোরিন মাইনাস এবং SO4 2-, এই দুটো নিয়ে যদি আমরা দেখি তাহলে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাথে এই ক্লোরিনটা কি করবে, তোমার সংযুক্ত হয়ে অবস্থান করবে আর NH3+ Cl- হিসেবে, আর আমাদের জলের মধ্যে দিয়ে দেবে OH-। ঠিক আছে, একই রকমভাবে SO4 2- কে অ্যানায়ন বিনিময়কারী রেজিন নিয়ে এখানে OH-টাকে শুধু বের করে দেবে আর SO4 2- এখানে ধরে নেবে, ফলে অ্যানায়নটাও এখানে কিন্তু জল থেকে মুক্ত হয়ে গেল। তাহলে জলের মধ্যে কেবলমাত্র থাকছে কি OH- আর H+, সেটা কি হবে, এইখানে থাকা অবস্থায় H+ এবং OH- জুড়ে গিয়ে জল পাবো, যেটা আয়নমুক্ত জল হবে এবং সেই আয়নমুক্ত জল কিন্তু আমরা এই যে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের এক প্রান্ত থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, সেটাই হচ্ছে আয়নমুক্ত জল। এই যে আয়নমুক্ত জল H+ এবং OH- থেকে H2O উৎপন্ন হলো, যেটা আয়নমুক্ত জল হবে এবং আয়নমুক্ত জল আমরা পাবো এবং সেই জলটি আমরা পান করলে কোনো রকমের ক্ষরতা তাতে থাকবে না। ঠিক আছে, এবার অব্যবহার্য বা বেশি দিন যদি ব্যবহার করে থাকি ক্যাটায়ন অ্যানায়ন বিনিময়কারী রেজিন, সেই ক্ষেত্রে তার কর্মক্ষমতা অনেকটা কমে যায় এবং সেই কর্মক্ষমতা পুনরায়
বজায় রাখার জন্য বা পুনরায় ফিরে পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, সেই ক্ষেত্রে নিষ্ক্রিয় ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্য দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ চালনা করলে নিষ্ক্রিয় ক্যাটায়ন বিনিময়কারী রেজিনগুলি পুনর্জীবিত হয়। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা এই যে নবটা রয়েছে, পাইপটা রয়েছে, এই পাইপের মধ্য দিয়ে কিন্তু আমরা ডাইলুট HCl বা ডাইলুট H2SO4 দিয়ে কিন্তু ওই যে উৎপন্ন হলো আমাদের যে রেজিনের যে ক্যাটায়নটা ট্র্যাপড করার পর তার সাথে বিক্রিয়া করে পুনরায় কিন্তু আবার রেজিনটাকে পুনর্জীবিত করতে পারে। রিঅ্যাকশানটাও এখানে দেওয়া আছে দেখো। ঠিক আছে, এই যে রিঅ্যাকশানটা ক্যাটায়নটাকে ট্র্যাপ করেছিল, তার সাথে যদি আমরা নিষ্ক্রিয় যে রেজিন তার সাথে HCl যদি বিক্রিয়া করাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় কিন্তু আমরা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন পেয়ে যাচ্ছি আর ধাতব ক্লোরাইড পেয়ে যাচ্ছি, ফলে পুনরায় কিন্তু ওই রেজিনটা আমরা ব্যবহার করতে পারি। আবার নিষ্ক্রিয় অ্যানায়নকারী বিনিময়কারী রেজিনের মধ্য দিয়ে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ চালনা যদি করি, নিষ্ক্রিয় অ্যানায়ন বিনিময়কারী রেজিনগুলিকে পুনর্জীবিত করতে পারি। একই রকমভাবে নিষ্ক্রিয় তোমার রেজিন, তাতে তোমার অ্যানায়নটা ট্র্যাপড করেছিল আর NH3+Cl- হিসেবে এখানে NaOH এর সাথে যখন বিক্রিয়া করবে তখন কিন্তু পুনরায় আমরা অ্যানায়ন বিনিময়কারী রেজিন পেয়ে যাব আর NaCl পেয়ে যাব। ফলে এইভাবেই কিন্তু আমরা পুনর্জীবিত করতে পারি। এই জন্য কিন্তু এক্সট্রা এখানে নবটা দেওয়া আছে যে আমরা যখন নিষ্ক্রিয় হয়ে যাবে বা কর্মক্ষমতা কমে যাবে তখন কিন্তু আমরা ডাইলুট NaOH দিয়ে অ্যানায়ন বিনিময়কারী রেজিনকে আবার পুনর্জীবিত করতে পারি। অপরদিকে তোমার ক্যাটায়ন বিনিময় রেজিনের ক্ষেত্রে অ্যাসিড, ডাইলুট HCl এবং ডাইলুট H2SO4 দিয়ে কিন্তু আমরা পুনর্জীবিত করতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা এই রেজিনটিকে ব্যবহার করব। তো এই রেজিনের ব্যবহার সাধারণত তোমরা দেখে থাকবে ফিল্টারের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি জিনিসটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম ছোট ভিডিওর মধ্য দিয়ে। বুঝতে পেরেছো? যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।